স্বামী ঈশানানন্দজির কথা। স্বামী ঈশানানন্দজির সৃষ্টি মায়ের কথা, এটি আমরা এর আগের দিনও পড়েছিলাম। এখন আজকে আমরা তার পরবর্তী অংশ পড়ব। প্রসঙ্গ হচ্ছিল যেখানে সৃষ্টি মা কোয়ালপাড়া আশ্রমে গিয়েছেন এবং রাধুকে প্রসঙ্গ করেই রাধুর প্রসঙ্গ হচ্ছে এবং সেই সব কথা নিয়েই অন্যান্য বিষয় আলোচনা হচ্ছিল। এবং যখন ওই কোয়ালপাড়াতেই রয়েছেন তখন যে সমস্ত ঘটনা সেগুলোই আমরা এর আগের দিন আলোচনা করছিলাম। এবং ওই বিষ্ণুপুরে যাবার সময় যেভাবে বিপত্তি ঘটে এবং তারপর মায়ের সরল এবং উপস্থিত বুদ্ধির আমরা পরিচয় পেয়েছি যে তিনি ওই অবস্থাতেই ঠাকুরকে কিভাবে ওই পড়ে যাওয়া খাবারগুলো উপর থেকে তুলে নিয়ে পথের মধ্যে ঠাকুরকে ভোগ দিয়েছিলেন এবং তারপর সকলেই তা গ্রহণ করেছিলেন। এবং তারপরে গৌরীমার জয়রামবাটিতে গিয়ে তিনি যে রাত ভিখিরি বলে উল্লেখ করেছিলেন এবং সৃষ্টি মাকে চমকে দেবার জন্যই হয়তো এমন একটা কাণ্ড করেছিলেন, কিন্তু মায়ের দৃষ্টি এড়িয়ে যায়নি, মা কিন্তু ঠিক চিনতে পেরেছিলেন। এই সমস্ত বিষয়গুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ঠিক তার পরবর্তী অংশ থেকে আজ আমরা পড়া শুরু করছি। কোয়ালপাড়ায় দু একদিন থাকবার পর রাধুর ওই স্থানটি বেশ নির্জন বলিয়া পছন্দ হওয়ায় মা 6 মাস তাহাকে লইয়া থাকিয়া যান। জগদম্বা আশ্রম থেকে কিছু দূরে অপর একটি নির্জন বাড়িতে রাঘুর থাকবার ব্যবস্থা হয় এবং তার 3 দিকে কাঁটা গাছের জঙ্গল ছিল। মা একদিন আমাকে বলিলেন, আজকাল মনের কি যে হয়েছে, যা চিন্তা ওঠে তাই উপস্থিত হয়, তা ভালোই হোক আর মন্দই হোক। এই বিষয়ে বেশ কয়েকটি ঘটনা এখানে পরপর উল্লেখ করা হয়েছে। আজ আমরা সেই কথাগুলি আলোচনা করব যে সৃষ্টি মা যখন যে জিনিসটি তিনি মনে করেছেন সেটি যেন ঘটে গিয়েছে। এরকমই ঘটনা যে রাধুরও তো এই জঙ্গলটাই পছন্দ, নির্জন কিনা। আমার কদিন থেকে মনে হচ্ছে সারাদিন কাজকর্মে বাইরে যাওয়া আসা করো, সন্ধ্যের সময় থেকে কিন্তু এইখানে এসে আমার কাছে থেকো, বড় ভয় হয় বাবা। রাজেনকেও বলেছি সে রাত 10টা-11টার পর আসবে। তো যখন ওই কোয়ালপাড়ার যে জায়গাটি সেখানে জঙ্গল এবং সেই জঙ্গলের মধ্যে সন্ধেবেলা এভাবে থাকা, তাই রাজেনকে বলেছেন বলে বললেন মানে এরা যেন সেখানে গিয়ে হাজির হন, তাতে মায়ের খানিকটা সুবিধে হবে। সেই দিন থেকে রাধুর বাড়ির বাইরে একটি কতবেল গাছের তলায় সন্ধ্যা হইতে রাত্রি 11টা পর্যন্ত চৌকি পাতিয়া বসিয়া থাকিতাম, মাও বসিয়া থাকিতেন এবং বহু খুব আস্তে আস্তে আমাদের সঙ্গে কথাবার্তা করতেন। মা একদিন বলছেন যে জঙ্গল কোন দিন ভালুক না বেরিয়ে পড়ে। আমি বললাম কই মা, এদিকে তো কখনো ভালুক দেখিনি। কিন্তু সত্যি 2-3 দিন পরে দুপুরবেলায় শোনা গেল 1 মাইল দূরে দেশগার গ্রামে একটি প্রকাণ্ড ভালুক গোবর কুড়াইবার সময় একটি বৃদ্ধাকে মারিয়া ফেলিয়াছে। এখানে যে ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে এই ঘটনাগুলি হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু এই ঘটনাগুলো যেহেতু মা এই ঘটনাগুলো
বা পূর্ব থেকেই তিনি যা যেমন ভাবছেন তা সত্য হয়ে উঠছে। এই নিরিখেই এই ঘটনাগুলিকে স্মৃতিকার উল্লেখ করেছেন স্মৃতিচারণ করতে গিয়ে, যে সত্যি 2-3 দিন পরে যেখানে ভালুকের থাকাটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, কারণ সেখানে সাধারণত ভালু দেখা যায় না, অথচ শুনছেন যে ভালুক গোবর করবার সময় একটি বৃদ্ধাকে মেরে ফেলেছে এবং ভালুকটিকেও গুলি করে মেরে ফেলা হয়েছে। সন্ধ্যের পর মা বললেন, দেখলে আজ ভালুকের কাণ্ড, অম্বিকের শাশুড়িকে নাকি মেরে ফেলেছে, তুমি যে বলেছিলে দেশে ভালুক নেই। ফলে শ্রী মা সারদা দেবী বা এরা যেমন, এদেরকে বলা হয় সত্য সংকল্প। সত্য সংকল্প মানে এদের মনে যেমন যেমন চিন্তা ওঠে, সেই চিন্তাগুলো কিন্তু বাস্তবিক সত্য হয়ে যায়। যদি হয়তো এমন দেখা যাবে যে একটি অবাস্তব কথা বলছেন, বাস্তবে সেটা হয়তো সম্ভব নাও হতে পারে, এরকম অসম্ভব কথা হলেও তিনি যখন উল্লেখ করছেন বা বলছেন তার মুখ দিয়ে, ফলে কোথাও না কোথাও সেটা সত্য হয়ে যাবেই, এবং একেই বলা হয় সত্য সংকল্প। যেমন যেমন মনে উঠবে ঠিক তেমনই সত্য হয়ে যাবে। এরকম বেশ কয়েকটি ঘটনা পরপর আমরা দেখব, যেখানে তাহলে ভালুক আসার কোনো সম্ভাবনাই ছিল না, অথচ মা মনে মনে এটি আশঙ্কা করেছিলেন যে যদি এরকম জায়গায় ভালুক এসে যায় তাহলে কি হবে, কিন্তু সেটি মনে করা যা সত্যি সত্যি তা ঘটেছিল। সন্ধ্যার সময় মা একটু মিষ্টি খাইয়া জল খাইতেন, আমি ওই গাছতলায় আসিলে আমাকেও খাইতে দিতেন। বলিতেন, সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় একটু কিছু খেয়ে জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয়, তারপর জপ তপে বা যে কোনো কাজে মনটি স্থির হয়ে বসে। একদিন বলছেন, ঠাকুরের সেবার জন্য যখন নগদকানে ছিলাম তখন কত কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো, তারই ভেতর কত সব জিনিসপত্র ঠাকুরের জন্য হাঁড়িতে মাছিয়ে রাখতাম, তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না, কোথায় দিয়ে আনন্দের দিন কেটে যেত। আর এখন পড়েছি রাধুর জন্য এত কষ্টে, জঙ্গলে তোমাদের নিয়ে বসে আছি, ধর্ম কর্ম জপ তপ সব গেল, এখন তার কৃপায় ভালো ভালো উদ্ধার হয়ে রাধুর আসন্ন প্রসবা তাই উদ্ধার হলে হয়। একটু পরে নবাসনী বৌদি আসে, ও দাদা শুনেছেন, আজ দুপুরে এখানে মাও আমি বসে আছি, বেশ নির্জন। মা বলছেন, সেই কাক দুটি কদিন এই সময় এসে এই গাছে বড় চিৎকার করত, রাধুরও বিরক্ত হতো, কিন্তু কই আজ কদিন তাদের দেখতে পাচ্ছি না। এই যে ঘটনা একটু আগে যেটা আমরা উল্লেখ করলাম, ঠিক পাশাপাশি এই ঘটনাটিও, যে মা খুব স্বাভাবিকভাবেই যে কথাগুলো উল্লেখ করেছেন এখানে, এগুলোর মধ্যে খুব বিরাট কিছু ব্যাপার নেই। আসলে মা স্বাভাবিকভাবেই যে কথাগুলো বলবার সেটা এখানে বলেছেন, সেই কথাগুলোই স্মৃতিকার উল্লেখ করেছেন বা স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন। সন্ধ্যের বলছে সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যের সময় মুখে কিছু খেয়ে জল খেয়ে শরীরটা বেশ স্নিগ্ধ হয় এবং তারপরে জপ তপে বসলে মনটা স্থির হবে, এটা তিনি বলছেন। ঠিকই আছে, এটা কোনো অসুবিধা নেই। তারপরে যে কথাগুলো রয়েছে, যে ওখানে দুটি পাখি সেটি বলছেন যে সেই কাক দুটি কদিন এই সময় আসে আর বড় চিৎকার করে, রাধুরও খুব বিরক্ত হয়, কিন্তু আজ কদিন হলো দেখতে পাচ্ছি না। মানে কাক দুটো রোজই ওখানে আসে টাসে এরকম হয়, কিন্তু মা এটা কদিন দেখছেন না। তো মা কদিন দেখছেন না, কিন্তু এইটি তার হয়তো মনে উঠেছে, কিন্তু তার এই জন্যেই দেখা যাবে যে সত্যি সত্যি এই ঘটনাটা কিরকম বাস্তব হয়ে উঠছে। কই আজ কদিন থেকে তাদের দেখতে পাচ্ছি না, কোথায় গেল দুটি বলতো। মা এই কথা বলতে না বলতে দুটি এসে গাছে ডেকে উঠল। মাও হাসিয়া হা বাবা বলিয়া ওই কথা সমর্থন করিলেন। একদিকে যেমন মায়ের মনে যেমন উঠছে, সেই ঘটনাটি যেমন ঘটছে, এটিও যেমন একটি দিক। অন্য দিক থেকে মা যে বিশ্ব জননী, তিনি যে কেবল মানুষের জননী ছিলেন তা নয়, তিনি জগৎকে প্রসব করেছেন, এবং এই পাখি তাদেরও তিনি মা, সবার তিনি। সেই জন্য বলছেন মাও হাসিয়া
হা বাবা বলিয়া ওই কথার সমর্থন করিলেন। পাখিগুলো কদিন ধরে আসছে না, সেই কাক দুটি, সেই কাক দুটি চিৎকার করলে বিরক্তই হয়, অসুবিধেই হয়, কারণ রাধু একেবারেই শব্দ সহ্য করতে পারে না। কিন্তু মায়ের মনে হঠাৎ যখন উঠেছে যে এই পাখিগুলো কোথায়, পাখিগুলোকে দেখছি না কদিন হলো, ঠিক ওই সময়ে সেই পাখিগুলো সেখানে আবার ডেকে উঠল। আর মাও বলছেন যে হ্যাঁ বাবা বলিয়া ওই কথা সমর্থন করিলেন। তাহলে আমরা দ্বিতীয় যে জিনিসটি জানতে পারলাম, যে প্রথমে ওই ভালুকের কাহিনী এবং এখানে দুটি পাখির কাহিনী বলা হয়েছে, যে এর ভেতর দিয়ে মা যা ভাবছেন বা চিন্তা করছেন সেটা কিন্তু ঘটে যাচ্ছে। ফলে যে জগৎ জননী, বিশ্ব জননী, তিনি যে সমস্ত মানুষের মনের খবর রাখেন, তার মনে যে সমস্ত চিন্তার ফুট উঠছে এবং সেগুলো যে যেখানে যেখানে তিনি তার মাতৃত্বের বিকাশ ঘটেছে সর্বত্রই তিনি এই রূপটিকে প্রকাশিত করেছেন, এবং এটিও খুব স্পষ্টভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর একদিন আষাঢ়ের প্রথম ভাগে মাও আমরা কয়েকজন গাছতলায় বসে আছি, রাত 10টা। মা হঠাৎ বলছেন, দেখো সেই পাগলটি কই অনেক দিন আসেনি। দেখুন মায়ের সংসারে মানে যেমন একদিকে এখানে দেখছি ভালুক, পাখি, হ্যাঁ, পাগল সবাই রয়েছে, কারণ সকলেই মায়ের কাছে গিয়ে সান্ত্বনা পান, মায়ের কাছে তাই সকলেই ছুটে যান। বলছেন যে কোথায় গেল সেই পাগলটি, অনেকদিন আসেনি, বদ্ধ পাগল, কিন্তু গান টানগুলি বেশ গায়, তবে বড় ভয় করে বাবা, পাছে এখানে চেঁচিয়ে মেচিয়ে ওঠে। যেহেতু পাগল, ফলে তার তো এরকম বাস্তব বুদ্ধি একটু কমই থাকবে, কখনো হয়তো সে চিৎকার টিৎকার করে উঠবে এবং তার ফলে রাধুর অসুবিধে হতে পারে, মা এই আশঙ্কা করছেন। অথচ আবার সেই পাগলটি যে আসতো, সে আসছে না কদিন, কেন আসছে না, কি ব্যাপার, মা যেন একটু সে ব্যাপারে কৌতূহল হয়েছেন তার। বলছেন বড় ভয় করে বাবা, পাছে এখানে চেঁচিয়ে মেচিয়ে ওঠে। তখন নবাসনের বৌদিদি বলিতেছেন, আর তার নাম কেন মা, এই যে তার নাম কেন করছো, কেন করছো মানে তোমার নাম করা মানেই আবার হয়তো সে মানে এসে পড়তে পারে, যদি এখন এসে পড়ে এই রাত্রিবেলায়। মা বলছেন, কে জানে মা, হ্যাঁ তুমিও যেমন এই বাদলে নদী পার হবে কি করে যে আসবে। ফলে মা ভাবতেই পারছেন না যে ও আসতে পারে, কিন্তু সত্যি সত্যি যখন ব্রহ্মময়ী নিজে চিন্তা করেছেন, সে না এসে পারে না। কিন্তু বলছেন, হ্যাঁ তুমিও যেমন বললে এই এত বৃষ্টি এই বাদলের মধ্যে আসবে কি করে, তার অর্থাৎ তার আশাটা খুব স্বাভাবিক ছিল না। আমি এই কথা বলিতে না বলিতে পাগলটি একটি তাল পাতার পেখে মাথায় দিয়া এক বোঝা সজিনা শাক বগলে লইয়া সেখানে উপস্থিত হইল ও মাকে বলিল, তোমার জন্যে সজনে শাক নিয়ে এলাম। তো এই যে ঘটনা, একদিক থেকে আমরা দেখলে দেখবো যে একটা পাগল এখানে, কিন্তু সেই পাগল হলেও তার যে মাতৃভক্তি, এখানে কিন্তু পাগলামি নেই, এখানে কিন্তু সরলতা এবং ঠিক ঠিক মায়ের উপরে তার ভক্তি রয়েছে। সে আগেও এসেছে বেশ কয়েকবার, মা তাকে চেনে, তাই অনেকদিন দেখতে পাচ্ছে না বলে মা এটি বলছেন। আর এই রকম দুর্যোগপূর্ণ সময়ে নিশ্চয়ই তার আসাটা স্বাভাবিক নয়, কিন্তু সে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং ওই বৃষ্টির মধ্যে তাল পাতার পেখে মাথায় দিয়ে সজনে শাক নিয়ে এসছে মায়ের জন্য এবং বলছে, তোমার জন্য সজনে শাক নিয়ে এলাম। নবাসনের বৌদি ভয় পাইয়া ভেতরে চলিয়া গেলেন। মা বলিলেন, যা যা, এত রাত্রে গোল করিসনি। সে বলল, যাব কি করে, নদীতে বান যে। আমি বললাম, এলি কি করে? সাঁতরে পার হয়ে এসেছি। বলছেন, লক্ষ্মীটি, গোল করিসনি। সে তখন আর কোনো কথা না বলিয়া চলিয়া গেল। মাস দুয়ের এই ভাবটি
হ্যাঁ, এই যে মায়ের এই ভাবটি ছিল, এই ভাবটি মানে হঠাৎ করে তিনি যেটা যেটা বলতেন বা ভাবতেন, হ্যাঁ, সেটা আবার তিনি দেখতে পেতেন, মানে সেটাই যেন বাস্তব হয়ে যেত। তাই সৃষ্টি মায়ের এই যে আমরা যে স্মৃতিকথা পড়ছি, সেই স্মৃতিকথার মধ্যে এখানে যে সামান্য সামান্য ঘটনা, হয়তো ছোট ছোট ঘটনা, কিন্তু এই ঘটনাগুলোর ভেতরে মায়ের যে বিশেষ একটি ভাব, যে যা তিনি চিন্তা করতেন সেটাই বাস্তব হয়ে যেত, সেটি এখানে উল্লেখ করেছেন যিনি ঈশানানন্দজি স্মৃতিচারণ করছেন। তিনি এই পাগলের কথা উল্লেখ করছেন, যে পাগল মা হঠাৎ তাকে দেখতে পাচ্ছেন না বলে বলছেন যে তাকে তো অনেকদিন কই দেখছি না। তো তখন বলছেন এত রাত্রে তার নাম করা কেন, আবার যদি এসে হাজির হয়ে যায়। আর সত্যি সত্যি সে তখন মায়ের জন্য ওই রাতে, বৃষ্টি দুর্যোগপূর্ণ রাতে, সে কিন্তু সজনে শাক নিয়ে মায়ের জন্য হাজির হয়েছে। মা বলছেন কি করে এলি, চলে যা বাবা, এখানে এসব করিস টরিস না। কিন্তু সে বলল যে না, আমি সাঁতার দিয়ে এসেছি, সাঁতার দিয়ে তুই চলে যা। লক্ষ্মীটি গোল করিস নি, সে তখন আর কোনো কথা না বলিয়া চলিয়া গেল। 2 মাসের মানে এরকম ভাবটি মায়ের মধ্যে ছিল। তাহলে এখানে 3টি ঘটনা আমরা পাচ্ছি, যে ঘটনার ভেতরে মায়ের এই যে ভাব, অর্থাৎ তিনি যা চিন্তা করছেন সেটি তিনি দেখতে পাচ্ছেন, বা সেটি বাস্তব ঘটে যাচ্ছে। এবারে আরেকটি ঘটনা, এটি একটু অন্যরকম, কিন্তু এটির দ্বারাও মায়ের একটি দিক আমরা বুঝতে পারবো, যে কিভাবে তিনি সাধু ব্রহ্মচারীদের শ্রদ্ধা করতেন, তাদের সম্মান করতেন এই এই অর্থে তারা হয়তো তাঁরই সন্তান, তার থেকেই কৃপাপ্রাপ্ত হয়েছেন, কিন্তু একটি আদর্শকে সামনে রাখবার জন্য তিনি এইভাবে মর্যাদা জায়গাটা তৈরি করে দিয়েছিলেন। রাধুর ঘরের বারান্দায় মায়ের নিকট বসে বাজারের ফর্দ লিখছি, ওই সময়ে একদিনের ঘটনা উল্লেখ করছেন, যে তিনি বাজারের ফর্দ লিখছে, আর পাশ দিয়ে যাবার সময় অসাবধানতা বশত জনৈক স্ত্রীলোকের কাপড়ের আঁচল আমার পিঠে একটু লেগে যায়। মা তা লক্ষ্য করে অত্যন্ত বিরক্তির সঙ্গে স্ত্রীলোকটিকে বলছেন, কি গো ছেলে, আমার সামনে বসে লিখছে, ব্যাটা ছেলে, তোমার একটু হুঁশ নেই, ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ, ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়, প্রণাম করো ইত্যাদি। কথাগুলি মা এমন তেজের সহিত বলিলেন যে বাড়ির মেয়েরাও সন্ত্রস্ত হইলেন। তো এখানে যে ঘটনাটি উল্লেখ করছেন, যে একদিন তিনি বাজারের ফর্দ লিখছেন, বাজারের ফর্দ ঠিক আছে, এটা তিনি মাঝে মাঝে করেন, কিন্তু পাশ দিয়ে স্ত্রী ভক্ত, জনৈক স্ত্রী ভক্ত, তিনি চলে যাচ্ছিলেন এবং তার ওই কাপড়ের আঁচল তার পিঠে লেগে যায়, হয়তো লক্ষ্য করেননি, অসাবধানতাবশতই ঘটেছে, কিন্তু এটি মায়ের দৃষ্টি এড়িয়ে যায়নি, মা এটা লক্ষ্য করেছেন, এবং তাই অত্যন্ত বিরক্তির সঙ্গে বলছেন, কি গো ছেলে, আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই। এখানে আমরা দেখব যে এই কথাগুলোর তাৎপর্য আর অন্য কিছু নয়, যে ওরা ব্রহ্মচারী, অর্থাৎ এই ব্রহ্মচারীদের যেন আমরা একটু সমীহ করেই চলি। এই ভাবটি এখানে স্পষ্ট হয়েছে, যে আমরা যেন খানিকটা সমীহ করে যদি চলি, তাহলে এই ভাবটি বজায় থাকবে যে ওদের কে সম্মান দেখিয়ে চলতে হবে, আমরা যেন এটি করি। তাই দেখবেন মা অন্যত্র দেখবেন রাধু যখন মানে পায়ে নুপুর টুপুর পরে একটু শব্দ টব্দ করে যাচ্ছে, তখন তাকেও বলছে না, এরকম করে যেতে নেই, এখানে সাধু ব্রহ্মচারীরা থাকে, ফলে তোমরা এভাবে করো না। তো এইরকম যেখানে যেখানে প্রয়োজন হয়েছে, মা কিন্তু ঠিক সেই জায়গাতে যথাযথ জিনিসটি বলেছেন। বলেছেন এই জন্যে যে তাদেরকে খুব অসম্মান করছেন তা নয়, কিন্তু আমরা যেন এই এই মর্যাদাটা রক্ষা করি, এই সমীহ করে যেন আমরা চলি, এটাই কিন্তু এই কথার তাৎপর্য।
একটি নূতন ব্রহ্মচারী কলপাড়ায় মায়ের কাছে কিছুদিন থাকিতে চাহিলে মা বলিলেন, তুমি থাকতে চাচ্ছ, কিন্তু তোমার এখানে থেকে কষ্ট হবে। হ্যাঁ, আমার এখানে বড় কাজকর্ম, রাধুকে নিয়ে এই জঙ্গলে পড়ে আছি। দেখুন, মা যে মানে কেবল একজন সাধারণ বিধবা, ব্রাহ্মণের বিধবা এই রকম যে তিনি ছিলেন না, তার যে একটা একটা সম্পূর্ণ দূরদৃষ্টি ছিল, তিনি যে ভবিষ্যৎ দেখতে পারতেন বা বুঝতে পারতেন, এই সমস্ত ঘটনা থেকে কিন্তু এটা খুব স্পষ্ট বোঝা যায়। যেখানে এক নতুন ব্রহ্মচারী তিনি থাকতে চেয়েছেন, যে ওইখানে থাকবেন, যোগদান করে থাকবেন। তো তখন তিনি বলছেন, তুমি থাকতে চাচ্ছ, কিন্তু তোমার এখানে থেকে কষ্ট হবে। ফলে তিনি তার ভাবটা যেহেতু জানতেন, তাই তিনি বলছেন যে এখানে তোমার থাকাটা বোধহয় মানে ঠিক হবে না। কিন্তু যখন সে থাকতে চাইলো, তখন মা বললেন যে ঠিক আছে থাকুক। ছেলেটি বিশেষ আগ্রহ প্রকাশ করায় মা বললেন, আচ্ছা, কেদারকে বলে আশ্রমে দিন কতক থাকো, তারপর দেখা যাবে। মা তাকে সরাসরি তো বারণ করলেন না, যে দেখা যাক, তুমি যখন বলছো তখন থাক। কিন্তু মা খুব একটা যে উৎসাহ দেখাচ্ছেন তা কিন্তু বোঝা গেল না, কিন্তু থাকলো। ওই সময়ে যে সেবকটি রাধুর পথ্য তৈয়ার করিত, তাহাকে কয়েকদিনের জন্য কলকাতা যাইতে হইল। মা ওই ছেলেটিকে জিজ্ঞাসা করিলেন, তুমি এটি পারবে বাবা? সে সম্মত হইবে বলিলেন, ওদের কাজে থেকে সব দেখে নাও, শুনে নাও। প্রথম দিনেই পথ্য প্রস্তুত করিয়া মায়ের নিকট যাইবার সময় তাহার হাত হইতে সব পড়িয়া নষ্ট হইয়া যায়। তো বললো যে ঠিক আছে, তুমি পারবে, দেখে টেকে নিয়ে নাও বলে সব দেখে টেকে নিল। কিন্তু প্রথম দিনেই কি করলো, যে পথ্য নিয়ে যাওয়ার সময় সব পড়ে গেল। তো তখন কি করা উচিত ঠিক করতে না পেরে সেই খালি পাত্রগুলি মায়ের নিকট উপস্থিত করে, যে কি করব মা, এই তো সব পড়ে গেছে, খালি প্লেট এইগুলি। সেদিন আর রাধুর খাওয়া হলো না। মা বিরক্ত হলেন, পরে বলেছিলেন, সাধু হিসেবে তো ছেলেটি বেশ ভালোই, তবে আমার এখানে কাজকর্মে চৌকস লোক চাই। এই যে ঘটনাটি অত্যন্ত হয়তো ছোটই ঘটনা, কিন্তু মা যেহেতু ভবিষ্যৎ দেখতে পেতেন, তাই তিনি প্রথমেই তাকে হয়তো বুঝতে পেরেছিলেন। তাই বলেছিলেন যে এখানে থাকতে তোমার কষ্ট হবে। কষ্ট হবে মানে কেবল এখানে ওই রকম ব্রহ্মচারিত নয় যে ঘন্টা পড়বে, ভোগ খাবে আর থাকবে, আর হরিনাম করবে, বাবাজিদের আখড়া, ঠিক এই ধরনের নয়। তাই কাজকর্ম নিয়ে যারা থাকে তাদের কর্মকুশল হতে হয়, তাদের ভেতরে একটি বিশেষ দক্ষতা অর্জন করতে হয়। খালি বসে বসে ওই মানে হরিনাম করো আর একটু করে ভোগ খাও, শুয়ে থাকো, এইরকম মানে সাধুদের আদর্শ ভবিষ্যতে যে সন্ন্যাসী সঙ্গ তৈরি হবে বা হচ্ছে, এটা কিন্তু ছিল না। এবং সেই কারণের জন্যই মা তার প্রতি খুব একটা যে সন্তুষ্ট ছিলেন তা নয়, সন্তুষ্ট ছিলেন তা নয়। তাই বলছেন, সাধু হিসেবে তো ছেলেটি বেশ ভালোই, তার মানে সে যে সাধু হতে এসেছে ইত্যাদি, এটা মা মানে বুঝতেই পারছেন, এটা বলেছেন। কিন্তু বলছেন কাজকর্মে চৌকস লোক চাই, আমার এখানে কাজকর্মে চৌকস দক্ষ লোক চাই। গাছতলার সাধু দিয়ে আমার কাজ হবে না। এই যে কথাটি, গাছতলার সাধু, এরকম সাধু ভারতবর্ষে খুব কম নেই, প্রচুর সাধু আছে। এবং এরকম সাধু এই এখন গঙ্গা মেলা চলছে, আর কি বলে কুম্ভ মেলা চলছে। ফলে কুম্ভ মেলায় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী এসে হাজির হন। ভারতবর্ষ সাধু সন্ন্যাসীদের দেশ, এটা জানাই ছিল। কিন্তু নতুন যে ধারাটি তৈরি হচ্ছে, এটি দেখুন, মাও কিন্তু কত সুদূর প্রসারী দৃষ্টি, মাও কিন্তু এটি জানতেন। এবং তাই তিনি সেই ওই ব্রহ্মচারীকে এটি বলছেন যে গাছতলার সাধু দিয়ে আমার কাজ হবে না। আবার হুজুকে পড়েও অনেক অনেক বড় বড় কাজ করে ফেলে।
কিন্তু মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজটিকে শ্রদ্ধা দেখলে ঠিক ঠিক মানুষটি চেনা যায়। তো ঠিক মানুষ চিনতে গেলে তখন এই ছোট ছোট কাজ দিয়ে মানুষকে চেনা যায় যে সামান্য সামান্য কাজ সে করতে পারছে কিনা। রাধুর জন্য পথ্য তৈরি করতে তাকে বলা হয়েছে। এই কাজটি খুব সাংঘাতিক কঠিন একটা বড় কাজ কিছু নয়, কিন্তু সেই কাজটি সে নিশ্চয়ই মনোযোগের সঙ্গে করতে পারেনি। মনোযোগ যদি তার এই কাজের প্রতি না থাকে, তাহলে সে সাধন ভজন করে ঈশ্বর লাভের জন্য যে অগ্রসর হচ্ছে বা ভাবছে, এটি কি করে পূর্ণ হতে পারে। ফলে মা এই কথাটি বলছেন যে মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজটি দেখলে, শ্রদ্ধা দেখলে ঠিক ঠিক মানুষটি চেনা যায়। অর্থাৎ মানুষের ভেতরে যদি এই সমস্ত কর্মের প্রতি নিষ্ঠা থাকে, স্পৃহা থাকে, যথার্থ রূপে মনোযোগ থাকে, তাহলেই সে সমস্ত কাজে তার সেই মনোযোগটিকে লাগাতে পারে। তার মানে যে ভালো জব ধ্যান করে, সে অন্যান্য দিক থেকেও কর্মকৌশল হয়, সে যা কিছু করে সে কাজটা কিন্তু খুব সফলতার সঙ্গে করতে পারে। নাহলে একটা এলোমেলো জীবন নিয়ে কখনো সাধু সন্ন্যাসী হওয়া যায় না। অনেকে আমরা এরকম ভাবি যে মানে ভক্ত হব মানে এটা এলোমেলো জীবন, যা খুশি চলছে, তারপরে একটু হরিনাম করলাম, এটা করলাম সেটা করলাম, ভক্ত হয়ে গেলাম। না, ভক্ত জীবন মানে এরকম নয়। কারণ আমরা জ্বলন্ত দৃষ্টান্ত স্বয়ং ঠাকুরকেই দেখতে পাচ্ছি, যে যিনি মুহূর্তে মুহূর্তেই ভাবস্থ হয়ে যাচ্ছেন, যার পরনের বসনের ঠিক নেই, কিন্তু তিনিও যখন পরিপাটি অর্থাৎ এই জগতের কথা মনে পড়ছে, জগতের মধ্যে রয়েছেন, তখন সচেতন ভাবেই সমস্ত কিছু করছেন। তাহলে একদিক থেকে তার সচেতনতা যেমন এই জগতের প্রতি যখন নেই তখন একেবারেই নেই, আবার যখন সচেতনতা রয়েছে তখন কিন্তু পূর্ণভাবে রয়েছে। এবং সেই জন্য তিনি বলছেন কোথাও নৌকোতে ওঠার আগে সব জিনিসপত্র নেওয়া হয়েছে কিনা, বেটুয়াটা নেওয়া হয়েছে কিনা, এগুলো কিন্তু খুঁটিনাটি তিনি খবর রাখতেন। দু একদিন পরেই সেবকটি ফিরিয়া আসায় ছেলেটির ওখানে থাকা হইল না। তো ফলে এই এই যে ঘটনাটি কিন্তু বেশ মানে আমাদের শিক্ষাপ্রদ, যে মায়ের কাছে সে থাকতে চেয়েছিল, থাকলেও বটে, কিন্তু তারপর দেখা গেল যে এইভাবে তার যে কাজ, সেই কাজটি সে যথাযথভাবে করতে পারল না। আর একদিন কোয়ালপাড়ায় একটি ছেলে পুলিশের নজরবন্দি থেকে মুক্তি পাইয়া মায়ের নিকট সন্ধ্যাকালে উপস্থিত হয়। এই প্রসঙ্গে আপনাদের নিশ্চয়ই জানা থাকবে যে ওই সময় যেহেতু এরকম একটা একটা অস্থির রাজনৈতিক অবস্থা চলছে ভারতবর্ষে, ঠিক সেই সময় অনেকে মানে 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 স্বাধীনতা সংগ্রামী বলে শাসকের রোষানলে পড়তো, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যেত, ইত্যাদি ইত্যাদি হতো। এবং পাশাপাশি এই ঘটনাও গোয়ালপাড়া আশ্রমে তখন এভাবে হতো। হতো মানে কিছু কিছু ঘটনা তো রয়েছে এগুলো, যারা তখন করতেন কি হয়তো আগে ওইভাবে করেছেন, স্বদেশী আন্দোলন ইত্যাদি করেছেন, পরবর্তী সময়ে সেগুলো সব ছেড়ে টেলে দিয়েছেন, দিয়ে সাধু হয়েছেন, চলে এসেছেন সেখানে, সন্ন্যাসীর জীবন যাপন করছেন ইত্যাদি। কিন্তু পুলিশ তাকে খুঁজে খুঁজে বেড়াতো। তো এইরকম কিছু কিছু ঘটনা তো রয়েছে। সেই রকম একটি ঘটনা এখানে রয়েছে যে নজরবন্দি থেকে মুক্তি পেয়ে মায়ের কাছে সন্ধ্যেবেলা এসেছে এবং দীক্ষা নেওয়ার জন্য জানিয়েছে মাকে। তখন সেখানে আশ্রমের ওপরে পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি থাকায় আশ্রম অধ্যক্ষ তাকে চলে যেতে বলেন, যে এখানে পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, এরকম যদি কেউ আসে তাহলে খুবই বিপদের সম্ভাবনা, কারণ পুলিশ এসে আবার সেখানে খোঁজা টোজা নেবে ইত্যাদি ইত্যাদি। তো মা তখন বলছেন যে ছেলেটি কত কষ্ট পেয়ে ব্যাকুল হয়ে এসেছে, তুমি যদি আজ রাতটা গ্রামের কোনো লোকের বাড়িতে তাকে রাখার ব্যবস্থা করতে পারো, তবে কাল সকালে আমি তাকে দীক্ষা দিয়ে চলে যেতে বলবো। তার ইঙ্গিত মতো আমি তাকে এক স্থানে রাখিয়া দিলাম। তো ফলে তার দীক্ষার ব্যবস্থা মা চাইছেন তাকে দীক্ষা দিতে, কিন্তু আশ্রমে থাকলে পরে অসুবিধা হবে বলে পাশাপাশি একটি জায়গায় তাকে রাত্রিবাসের জন্য পাঠানো হলো, এবং সেখানে থেকে সে দীক্ষা নিয়ে চলে যেতে পারে। পরদিন খুব সকালে মায়ের সঙ্গে রাধুর বাড়ি যাচ্ছি। ছেলেটি স্নান করিয়া
মাঠের মাঝখানে মাঝ পথে মায়ের নিকট আসিয়া উপস্থিত হইল। মা আমাকে নিকটবর্তী পুকুর হইতে একটু জল আনিতে বলিলেন। আমি একটা গ্লাসে জল আনিয়া দিলে মা যেন আসন খুঁজিতেছেন মনে হয়। আমি জিজ্ঞাসা করিলাম, আসন এনে দেব কি? মা বললেন, থাক, আর যেতে হবে না, দুটো খড় দাও, আমরা দুজনে বসি। আমি এইরূপ করিলে তাহারা ওই খড় পাতিয়া মাটিতে বসিলেন এবং আমাকে একটু তফাতে থাকিতে বলিয়া মা আচমন করিয়া ছেলেটিকে দীক্ষা দিলেন। তো এই ঘটনাটি দেখলে আমরা একটি মানে মায়ের যে কৃপার কোনো বাঁধা ধরা নিয়ম ছিল না, এটি কিন্তু এর একটি জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে। এরকম ঘটনা যে একাধিক হয়নি তা নয়, এরকম ঘটনা বহুবার ঘটেওছে। কিন্তু এখানে এই ঘটনাটি ইনি উল্লেখ করছেন যে ওই ছেলেটিকে মা যেহেতু দীক্ষা দিতে চেয়েছিলেন, সেই ছেলেটি দীক্ষা নেওয়ার জন্য যেহেতু আশ্রমে সে থাকতে পারবে না, তাই তাকে পাশের একটি জায়গায় রাখা হয়েছিল এবং তার পরের দিন প্রস্তুত হয়ে এসে আসলে তাকে দীক্ষার ব্যবস্থা করা হবে। কিন্তু দেখা গেল যে সে স্নান টান করে ওই মাঠের মাঝখানে যখন এসেছে দীক্ষার জন্য, তখন সেখানে দীক্ষার দেওয়ার জন্য যে পরিবেশ, অনুকূল পরিবেশ, সেটি তখন ঠিক মতো ছিল না। কিন্তু মা এটি না থাকলেও তার যে আসল কাজটি, এটি কিন্তু কোনোভাবে কোনো বাধাগ্রস্ত হলো না, কোনো সমস্যা তৈরি করলো না। মা কি করলেন না, বলছেন যে একটু জল নিয়ে এসো, এবং একটা গ্লাসে খানিকটা জল নিয়ে এলো আর সেখানে আসন করে বসে পড়লো। দেখুন, কোনো নিয়ম নেই, কিছু নেই, মানে একটু জল নিয়ে এসে তারপর দুটো আসন, কি আসন, দুটো খড় নিয়ে এসে তার উপরে একজন মানে গুরু আর একজন শিষ্য, বাস এই বসা হলো, দিয়ে ওখানেই তার দীক্ষা হয়ে গেল। এরা যারা মানে একেবারে মানে স্বয়ং ভগবতী, এদের না, এরা নিয়মের ঊর্ধ্বে। তার মানে এই নয় যে সবাই এই নিয়মটিকে ভেঙে ফেলবেন, তা নয়, এরা এই নিয়মটিকে ভাঙতে পারেন, কারণ এরা নিয়মের ঊর্ধ্বে। তাই যেখানে যেরকম প্রয়োজন হয়েছে সেখানে তাকে এই কাজটি করতে হয়েছে। কারণ ওই পরিবেশে যদি মনে হয় যে যেমন যেমন ভাবে দীক্ষার পদ্ধতি অনুযায়ী সব জোগাড় যন্ত্র করে তারপর দীক্ষা হবে, সেটা বোধহয় সম্ভব ছিল না, তা বোধহয় হতো না, এবং সেই কারণের জন্যই তিনি এটি করেছেন। তাহলে আমরা বেশ কয়েকটি ঘটনা পরপর পড়লাম। এই ঘটনাগুলোকে যদি আমরা আরেকবার রিক্যাপ করি, তাহলে আমরা বুঝতে পারবো ঘটনাগুলো কত সুন্দর, মনে রাখার মতো। দেখুন, স্মৃতিকথার ভেতর দিয়ে যে জিনিসগুলি আমরা জানি, এখানে খুব তাত্ত্বিক বিশ্লেষণের প্রয়োজন নেই বা খুব বড় তত্ত্ব কথাও এখানে হয়তো নেই। ঘটনাগুলো খুবই ছোট ছোট, কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলোর ভেতর দিয়ে সৃষ্টির মাকে আমরা স্মরণ করতে পারি বলেই এই কথাগুলির এত তাৎপর্য রয়েছে। কারণ এই সমস্ত ঘটনার ভেতর দিয়ে সৃষ্টির মাকেই আমরা স্মরণ করতে পারি। যে প্রসঙ্গগুলি আজকে ঈশানানন্দজি মহারাজ করছেন, সেগুলো হলো যে তিনি মাকে এই বিশেষ কতগুলি ঘটনা উল্লেখ করে যেটা বলতে চাইছেন যে মায়ের এই বিশেষ ভাব, অর্থাৎ যখন তিনি যেটি ভাবছেন বা মনে করছেন সেটি কিন্তু বাস্তবিক হয়ে যাচ্ছে। এই রকম প্রসঙ্গ করতে গিয়ে তিনি বেশ কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করেছেন, এবং সেই প্রসঙ্গে তিনি যেটি বলছেন সেটা হচ্ছে, প্রথম যে ঘটনাটি উল্লেখ করা হলো তা হলো যে একটি মানে জঙ্গলের মধ্যে ওই কোয়ালপাড়ার ওইখানেই যে তিনি যখন রয়েছেন তখন ভাবছেন যে এখানে বোধহয় এত জঙ্গল, এখানে ঝোপঝাড়, অন্ধকার, বলছে ভালুক টালুক না এসে পড়ে। কিন্তু এই কথাটি হয়তো মা এভাবেই স্বাভাবিকভাবে বলেছেন, কিন্তু বাস্তবিক সেখানে এটা ঘটেছিল, এবং ঘটার যে কোনো সম্ভাবনা ছিল তা না, সেখানে কোনোদিন কেউ ভালুক দেখেনি। তাই ভাবছেন যে মা এটা কিরকম বলেছেন, এটা বোধহয় ঠিক মতন হবে কিনা জানি না, কিন্তু বাস্তবিক সেদিন এটা ঘটেছিল। বলছেন যে দেশরার মাঠে একটা প্রকাণ্ড ভালুক এক বৃদ্ধাকে মেরে ফেলেছে, এবং এই ঘটনা মানে তখন শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, এবং তখন বলছেন যে তুমি যে বলেছিলে এখানে ভালুক টালুক নেই, কিন্তু দেখলে তো ভালুক এসে গেল। তো এইরকম একটি ঘটনা, এবং তার পরবর্তীতে আরেকটি ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে, সেটি হলো দুটি কাকের কাহিনী। দুটি কাকের মানে আর কিছু না, যে দুটো কাক, দেখুন
এরকম কখনো না কখনো তো ঘটছেই, তো কাক আসছে সেখানে বসে, কিন্তু মা এটাকে বেশ ভালোভাবে লক্ষ্য করেছেন যে ওখানে কাক দুটো রোজ আসে, খানিকটা সময় থাকে, একটু কা কা করে বসে থাকে, তারপরে আবার চলে যায়। কিন্তু কয়েকদিন এই তাদের যে এখানে আসা নিয়মিত এটি করা, সেটি যেন হচ্ছে না। তাই মা এই বিরতি দেখে বলছেন, কি হলো, কাকগুলো আসতো তো ওদেরকে তো দেখছি না, কেন আসছে না, কোথায় গেল বলো তো। যে বলেছেন মা এই কথা, সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছেন যে কাক দুটো কিন্তু এসে হাজির হয়েছে। বলতে বলতেই কাক দুটো এসে হাজির। আর মা এই মানে ওদের উপস্থিতিটাকে সমর্থন জানিয়ে বলছেন যে হ্যাঁ বাবা। হুম। মাও হেসে বলছেন হ্যাঁ বাবা। তার মানে এই যে কা কা করে উঠলো, এটাও যেন তিনি মায়ের সঙ্গে যেন কথা হচ্ছে, এবং মাও যেন সঙ্গে সঙ্গে তার এই আহ্বানে সাড়া দিয়ে হ্যাঁ হ্যাঁ বাবা বলে স্বীকৃতি জানাচ্ছেন বা সমর্থন জানাচ্ছেন। তো তিনি যে সকলের মা, এটি কিন্তু এই ঘটনার ভেতরে স্পষ্ট হয়। এবং পাশাপাশি যে ঘটনাটি, যে তিনি যেমন যেমন চিন্তা করছেন সেটা কিন্তু ঘটে যাচ্ছে। তারপরে তৃতীয় যে ঘটনাটি এখানে উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে যে ওই এক পাগলের কাহিনী। তো পাগলের কাহিনী মানে সে পাগল মাঝে মধ্যেই আসতো সেখানে, কিন্তু এমন একটা দিনের কাহিনী যে এখানে খুব বৃষ্টি হচ্ছে, আর এরকম অবস্থায় মা তাকে স্মরণ করছেন, বলছেন আরে কি অবস্থা, এরকম অবস্থায় আজকে তুমি তাকে স্মরণ করলে, সে না এসে যায়। বলছে আরে সে আসবে কি করে, এখন দেখতে পাচ্ছ না নদীতে এইরকম অবস্থা, এত জল, আর নদী পার করে আসতে পারে, সে আসবে না। কিন্তু মা যখন এরকম বলছেন, সঙ্গে সঙ্গে দেখা গেল যে ওই রাত্রে এরকম বৃষ্টি বাদলার ভেতরেও কিন্তু সে এসে হাজির। আর এসেছে শুধু তাই নয়, দেখুন সে সজনে শাক নিয়ে এসেছে মায়ের জন্য। মানে একদিকে পাগল, কিন্তু পাগল হলেও লোকে বলে না যে তালে ঠিক আছে যাতে মাথাল, কথাটা মানে ঠিকঠাকই একদম। সে এটা বোঝে যে এই এই মায়ের কাছে এলে তার আর যাই হোক, মানে মা তাকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না, তাকে ঠিক ঠিকভাবে গ্রহণ করবে, এই বোধ বা এই এই ধারণা কিন্তু তার স্পষ্টত ছিল। এবং সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে মা যখন বলছেন যে তুই বেশি গোল করিসনি, সে কিন্তু শান্ত হয়ে গেল, আস্তে আস্তে কিন্তু সেখান থেকে চলে গেল। তো ফলে এইরকম মানে এই যে পাগল এর ঘটনা এখানে ঈশানানন্দজি বলছেন, এরকম ঘটনা কিন্তু যে একটি ঘটনা বিচ্ছিন্ন এরকম নয়, এরকম অনেক অনেক পাগলের মানে সামলাতে হয়েছে মাকে। তো এইরকম অবস্থাতে মা তাকে কিন্তু আশীর্বাদও করেছেন, তাকে বিরক্ত একেবারেই হননি, কিন্তু এই অবস্থায় তাকে সে কিন্তু খুব সন্তুষ্ট হয়ে আবার চলে গিয়েছে, যে এখানে বেশি গোলটোল করিস না। এই ঘটনাটি এখানে তাহলে আমরা মানে এইগুলি পেলাম, তিনটে ঘটনা অন্তত বেশ স্পষ্ট ভাবে পাচ্ছি যে যেখানে তিনি যা যা চিন্তা করছেন সেই জিনিসটি ঘটে যাচ্ছে। এরপরে আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে একটু অন্যরকম, সেটি হচ্ছে ওই ব্রহ্মচারীর ঘটনা, যে যেখানে তিনি বলছেন যে যখন এরা ওখানে ফর্দ লিখছিল ইত্যাদি ইত্যাদি, তারপরে একজন স্ত্রী ভক্ত ওখান দিয়ে চলে যাচ্ছিলেন, তো তারপরে তার আঁচলটা গায়ে কোথাও আটকে টাটকে যায় বা গায়ে লেগে যায়, স্পর্শ হয়ে যায়। তার ফলে মা তাকে খানিকটা বকেছেন যে এরকম করতে নেই, এরা এরা ব্রহ্মচারী, এদেরকে সমীহ করে চলতে হয়। অর্থাৎ তিনি একটি একটি সম্মানের জায়গা যে রয়েছে, মর্যাদার জায়গা যে রয়েছে, এটা যেন আমরা লঙ্ঘন না করি। তাহলে মর্যাদা লঙ্ঘন করলে পরে যারা যারা আমরা মানে সাধু ব্রহ্মচারীদের যেভাবে যে চোখে দেখা উচিত, মা সেটি এখানে বেশ ভালোভাবেই উল্লেখ করে দিয়েছেন, যে আমরা যেন তাদের প্রতি খানিকটা শ্রদ্ধাশীল থাকি। না হলে এই এই মানে যে পারস্পরিক শ্রদ্ধার ভাব, এটি যদি না থাকে তাহলে উভয়ের কিন্তু ক্ষতি হবে। এবং সেই জিনিসগুলো এখানে উল্লেখ করে এই ঘটনাটি এখানে জানানো বা বলা হয়েছে। তারপরে একটি ঘটনা, যে একটি ব্রহ্মচারী সে কোয়ালপাড়ায় এসেছে, সে মানে থাকবে বলে, তো সেখানে কিছুদিন থাকতে চান। তখন মা বলছেন যে এখানে থাকার খুব একটা সুবিধা হবে না, আর তোমার খুব কষ্টই হবে, এখানে মানে থাকার দরকার নেই। এখন মা এই কথাগুলো ঠিক কেন বলেছিলেন তা আমাদের জানা নেই,
এমন হতে পারে যে তার মা তার ভবিষ্যৎটা জানতে পেরেছিলেন, দেখতে পেরেছিলেন, তার ভাবটা হয়তো বুঝতে পেরেছিলেন, এটাও হতে পারে। আর এমনও হতে পারে যে সেখানে জায়গা হয়তো সংকুলান ছিল না, এটাও হতে পারে। তৃতীয় আরেকটা জিনিসও হতে পারে যে রাধুর কে নিয়ে থাকা ফলে সেখানে শুধু ব্রহ্মচারীরা থাকবে আর প্রসাদ নেবে, ব্যাপারটা ঠিক সেরকম নয়, সেখানে কাজকর্ম রয়েছে এবং সেই কাজকর্মগুলো ঠিকঠাক ভাবে করে থাকতে পারবে কিনা এই ব্যাপারে হয়তো মায়ের খানিকটা মানে অনিশ্চয়তা ছিল। সেই জন্যই তাকে বলছেন যে এখানে এরকম মধ্যে রয়েছি, তো এখানে তোমাদের দরকার নেই। ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো যে রাধুর যে পথ্য রান্না করত সে কিন্তু কিছুদিন ছুটি নিয়ে গেল, আর ওই জায়গায় তখন দায়িত্ব পড়লো এর উপরে যে ঠিক আছে তুমি একটু কিছু করতে পারবে? বলছে হ্যাঁ আমি পারবো। তো ঠিক আছে তুমি দেখে নাও কিভাবে তা পথ্য করতে হয়, একটু দেখে দেখে নাও। ঠিক আছে, ও দেখে শুনে নিয়ে বেশ মোটামুটি করলো, কিন্তু করবার সময় যখন হাতে করে এটা নিয়ে মানে নিয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু পড়ে হাত থেকে নষ্ট হয়ে যায়। এবং মুশকিল হলো কি যে ওই খালি পাত্রগুলো নিয়ে মায়ের কাছে দেখাচ্ছে যে মা দেখো ওই সব পড়ে নষ্ট হয়ে গেছে। এখন তখন আর কিছু করার নেই যে অন্যভাবে এগুলো করে রাধুকে দেবে, সেটা করার নেই। এবং সেদিন বাস্তবিক রাধুর কিন্তু খাওয়া হয়নি। তাই মা খানিকটা বিরক্ত হয়েছিলেন এবং এই কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে এই বলে যে পরে বলেছিলেন মা এই সম্বন্ধে যে সাধু হিসেবে তো ছেলেটি বেশ ভালোই, ছেলেটি ভালোই মানে এখন হয়তো তার ভেতরে সাধু ভাব থাকতে পারে, ছিল, কিন্তু যেটি দরকার এখন যে মানে সাধু দরকার সেই সাধুটি হচ্ছে এরকম নয়, কর্ম নিপুণ হতে হবে, কাজকর্মে চৌকস লোক চাই। বলছেন গাছতলা সাধু দিয়ে আমার কাজ হবে না। ফলে মায়ের কাজ করতে হলে চৌকস সব দিকে কর্মকুশল হতে হবে, এরকমই দরকার। তা না হলে কেবল ওখানে এসে বসে থাকবে এইটা নয়। এরকম মানে এই যে ধারণাগুলো, এটা হচ্ছে বাবাজিদের আখড়ার মতো। বাবাজিদের আখড়াতে দেখবেন অনেক এরকম থাকে, তারা মানে ওই সকাল সন্ধ্যে একটু কিছু নাম টাম করলো, তারপরে ঘন্টা পড়লো, একটু ভোগ খেয়ে নিল, আবার শুয়ে থাকে। এই যে একটা ধারণা আমাদের ভেতরে ছিল না, দেখবেন স্বামীজি এই আইডিয়া গুলোকে একেবারে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। বলছেন এই আমাদের যে আদর্শে সন্ন্যাসীরা বড় হচ্ছে বা সারা পৃথিবীতে যে সন্ন্যাসীরা ছড়িয়ে পড়বে এই ভাবধারা থেকে, সেই সন্ন্যাসীরা কিন্তু এই মানে আখড়ার বাবাজির মতো হবে না। এরা সমস্ত কিছুতে মানে চৌকস থাকবে। এই মুহূর্তে হয়তো সবজি ফলাতে হতে পারে, আবার সেই সবজি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে হতে পারে, এইরকম ভাবে আবার হয়তো বেদান্ত বলতে হতে পারে, সমস্ত দিক থেকে তৈরি থাকবে। এবং সেই কারণের জন্যই যে আদর্শে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা তৈরি হয়েছেন তারা কিন্তু এইভাবেই অভ্যস্ত। একসঙ্গে তারা হয়তো দেখবেন অফিস চালাচ্ছেন, পাশাপাশি গিয়ে স্কুলে কলেজে পড়াচ্ছেন, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন, সঙ্গে সঙ্গে আবার হয়তো রাস্তায় ঝাড়ু দিচ্ছেন, বাগান করছেন, সব কিছুতে তারা এক্সপার্ট, সব কিছু করতে পারে। এই একটি আদর্শ, এবং সেই আদর্শের দিকে তাকিয়েই বোধ হয় মা এই কথাটি বলছেন যে সাধু হিসেবে তো ছেলেটি ভালোই, কিন্তু আমার যেটা চাই সেটা হচ্ছে চৌকস লোক চাই। ফলে এখানে যেমন মা এই সাধুদের ব্যাপারে এটা বলেছেন, শুধু এটি সাধুদের মধ্যে নির্দিষ্ট নয়, রামকৃষ্ণ দ্বারার সঙ্গে যে সমস্ত ভক্ত গোষ্ঠীও রয়েছেন তাদেরকেও কিন্তু এই ভাবটা মাথায় রাখতে হবে যে কেবলমাত্র ভোগ খাবো আর মানে হরিনাম করব এইটা নয়। রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত দেখুন, ভক্তদের সংখ্যাই তো বেশি। একটা ভাবধারাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে গেলে সাধু সন্ন্যাসী এটা থাকেন নিশ্চয়ই, পুরোধায় তারা থাকেন, কিন্তু ভক্ত যারা তারাই তো সংখ্যায় বেশি এবং তারাই ভাবটাকে নিয়ে চলেন। সন্ন্যাসীরা আর সংখ্যায় কতজন, কিন্তু দায়িত্ব ভক্তদের উপরে কম বর্তায় না। তো তারাও যদি এই ভাবটি নিয়ে বড় হতে পারেন তাহলে আমরা মায়ের এই যে ভাব বা এই যে উপদেশ, এটার সঙ্গে কিন্তু আমরা বেশ ভালোভাবে বুঝতে পারবো যে মা কি বলতে চেয়েছেন। বলছেন হুজুগে পড়েও অনেকে অনেক বড় বড় কাজ করে ফেলে, কিন্তু মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজটিকে শ্রদ্ধা দেখলে ঠিক ঠিক মানুষটি চেনা যায়। হ্যাঁ, অনেকে হুজুগে পড়ে অনেক বড় বড় কাজ করে ফেলে, একটা বড় বড় কাজ করে ফেললো। হুজুগে মানে
সবাই হয়তো অ্যাপ্রিসিয়েশন করেছে, অমুক তমুক থেকে তার কাজটা হয়ে গেল। কিন্তু এখান থেকে যথার্থ মানুষটিকে চেনা যায় না। তাই মানুষটিকে চিনতে হলে প্রত্যেকটি কাজ খুঁটিনাটি এবং কিভাবে, কোন শ্রদ্ধা নিয়ে, কোন দৃষ্টিকোণ থেকে সে কাজগুলো করছে, এটাই কিন্তু খুব দেখার বিষয় রয়েছে। এবং সেইটি মা এখানে উল্লেখ করছে, এবং সেই কারণের জন্যই আমরা এই অংশটিকে একটু একটু মানে গুরুত্বের সঙ্গেই আলোচনা করছি। বাকি অংশগুলো শুধু ঘটনা, মোটামুটি সেগুলোতে খুব একটা ব্যাখ্যার কিছু নেই। তারপরে যে ঘটনাটি একটু আগে আমরা উল্লেখ করলাম, সেই ঘটনাটি বলেই আজকে কথা শেষ করব। ঘটনাটি হচ্ছে যে একটি ছেলে, সে করেছে কি না, আশ্রমে এসেছে কলপাড়ায়, সেখানে থাকবে, দীক্ষা টিক্ষা নেবে ইত্যাদি, ওখানে থাকবে। কিন্তু যেহেতু সে ওই পুলিশের নজরবন্দি থেকে মুক্তি হয়ে এসেছে, ফলে তাকে ওখানে রাখলে পুলিশের আবার বিষ দৃষ্টিতে পড়তে হতে পারে, এবং তাতে ফলে একটা আশ্রমের অসুবিধাও হতে পারে। এই সমস্ত দিক ভেবে আবার মা তাকে চান দীক্ষাটা দিয়ে দিতে। কারণ মা তো দূরদর্শী, তিনি জানেন এই সন্তানের ভবিষ্যৎ কি হবে জানা নেই, ফলে তিনি দীক্ষা তাকে দিয়ে দিতে চান। তাই কি হলো না, ব্যবস্থা করা হচ্ছে যে তাকে একটা পাশের ঘরে কোথাও পাশে রেখে দেওয়া হোক, থাক ওখানে, পরে সকালবেলা এসে স্নান টান করে দীক্ষা নিয়ে চলে যাবে। এটাই নিয়ে ও চলেই যাবে, ওখানে রাখা হবে না। ঠিকই আছে, এদিক থেকে কোনো সমস্যা নেই। কিন্তু তার যে পদ্ধতি, অর্থাৎ দীক্ষা তিনি যে অভিনবভাবে দিলেন, এটাই আমাদের কাছে বড় আশ্চর্য। যে মা প্রয়োজন হলে তার নিয়মকে তিনি নিজে ভেঙে ফেলতে পারতেন। তিনি যেমন নিয়ম শৃঙ্খলা তৈরি করছেন, সমস্ত কিছু তার নিয়মে চলছে, কিন্তু পাশাপাশি তিনি এরকম নিয়মগুলোকে কিন্তু ভেঙে ফেলতেন। বলছেন যে আসন এনে দেবে, বলতে কি আসন দেবেন না, দুটো খড় এনে দাও। সে দুটো খড়ের দুজনে বসেছেন, এবং সেখানে একটু জল নিয়ে এসেছেন গ্লাসে করে, ব্যাস এতেই হয়ে গেল। তারপরে ওখানে আসন করে আচমন করে মা তাকে দীক্ষা দিয়ে দিচ্ছেন। এইভাবে আমরা তাহলে এই কতগুলি ঘটনা ভেতর দিয়ে আজকের শ্রী শ্রী মায়ের কথা, এই কথাটি আমরা শেষ করব। তাহলে আজকে যে ঘটনাগুলো আমরা পড়লাম, এগুলোকে যদি আমরা আর একবার দু এক কথার মধ্যে শেষ করি, তাহলে এটা হবে এইরকম যে মা ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটবে সেটা যেন তিনি আগাম জানতে বা বুঝতে পারতেন, এবং সেই অনুযায়ী তিনি যে যে কথা উল্লেখ করতেন তার মুখ দিয়ে এগুলো কিন্তু বাস্তব হয়ে যেত। এবং সেই ঘটনাগুলো দেখতে গিয়ে একদিকে আমরা যেমন ভালুকের কাহিনী, তারপরে আমরা পাচ্ছি যে ওই দুটি কাকের কাহিনী, তারপরে আমরা তৃতীয় যে ঘটনাটি পাচ্ছি সেটি হচ্ছে ওই পাগল রাত্রে সজনে শাক নিয়ে গেল। এই তিনটে কাহিনী বিশেষ করে এখানে রয়েছে। প্রসঙ্গত আপনাদের বলি যে ঈশানানন্দজির মায়ের কিন্তু স্মৃতিকথা বলে একটি বই রয়েছে, এবং সেই স্মৃতিকথাতে তিনি এই কাহিনীগুলো উল্লেখ করেছেন। এখানে হয়তো অল্প করেই আছে, এখানে অনেক কথা এখানে নেই, কিন্তু ওই বইটির মধ্যে আরো বিস্তারিত ভাবে এই ঘটনাগুলো রয়েছে। যাই হোক, তো আমরা সেই স্মৃতিকথাগুলো এখানে এভাবে পড়ছি। এরপরে যেটি রয়েছে ওই ব্রহ্মচারীর প্রতি যে শ্রদ্ধা, সেটি তিনি দেখিয়েছেন, এবং স্ত্রী ভক্তকে একটু সমীহ করে চলবার কথাও বলেছেন। এই উপদেশ আমরা মায়ের এখান থেকে পাচ্ছি। আর তারপরে যেগুলো পাচ্ছি যে সেটি হচ্ছে ওই এক সাধু সেখানে ব্রহ্মচারী থাকবে বলে গিয়েছিল, তো তাকে মা বলছেন যে এখানে তোমার কষ্ট হবে ইত্যাদি। তো তারপরে দেখা গেল যে ওই পাচকটি চলে যাবার পরে তিনি রাধুর ভোগ রান্না করার দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু সেটা করতে গিয়ে তিনি করলেন কি এমন, সব নষ্ট করলেন খাবার দাবার, এবং তারপরে রাধুর সেদিন কিন্তু প্রত্যগ্রহণ করা হয়নি। এবং সেই প্রসঙ্গেই মা বলছেন যে না, আমার এখানে ওই গাছতলার সাধু দিয়ে হবে না, আমার চাই দক্ষ সাধু, যে কিন্তু এগুলো সব করতে পারবে, চৌকস লোক চাই। তারপরে যে ঘটনাটি সেটি হচ্ছে মা এক সন্তানকে দীক্ষা দিয়েছিলেন, এবং সেই দীক্ষা দেওয়ার পদ্ধতি হচ্ছে এইরকম, যেহেতু তার উপরে পুলিশের নজর ছিল, সেই জন্য তাকে তিনি আশ্রমে না রেখে পাশে রেখেছিলেন, এবং রেখে সকালবেলা তাকে বলেছিলেন যে এসে দীক্ষা নিয়ে যেতে। কিন্তু দেখা গেল যে যখন সে ওই মাঠ দিয়ে আসছে, মা সেখানে হাজির,
আর সেখানে তাকে দীক্ষা দিচ্ছেন কিভাবে, না দুটো খড়ের ওপরে দুজনে বসে জল দিয়ে, পুকুরের জল নিয়ে এসে একটু আচমন করে দুজনকে তিনি মানে ওই ছেলেটিকে তিনি দীক্ষা দিয়েছেন। ফলে এই যে অভিনব পদ্ধতি, যখন যেখানে দরকার হয়েছে তিনি সেটিকে ভেঙে আসল জিনিসটিকে রেখে বাকি সব তিনি তার মতন করে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ফলে যেহেতু তিনি ছিলেন সৃষ্টির মা, সকলের মন জানতে পারতেন, সবাই তিনি বুঝতে পারতেন সত্যিকারের মা, তাই সত্য জননী সত্যিকারের মা তিনি কি করতেন, না সন্তানের এই সমস্ত অবস্থাগুলি বুঝে তিনি ঠিক ভাবে তাকে পরিচালিত করতেন। তো এই ছিল আজকের স্মৃতিকথা, সৃষ্টি মায়ের স্মৃতিকথা পাঠ আমরা এখানে শেষ করছি।